হ্যালো হ্যালো। তো আজকে আমরা স্থিতিবিজ্ঞানের যে বাকিটুকু পার্ট বাকি আছে, মানে লাস্টেরটুকু, সেটুকু আমরা এখানে কমপ্লিট করব, মানে অ্যাটলিস্ট কমপ্লিট করার চেষ্টা করব অন্তত, ঠিক আছে? তো আমি যদি একবার হালকা করে তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করি যে তোমাদের কি কি হয়েছিল, তাহলে একবার খাতা তোমাদের কাছে আছে নোট ডাউন করা, দেখে নেবে একবার। আমরা প্রথম দিনকে যে রিজিড বডির যে মানে কনসেপ্টগুলো, মানে দৃঢ় বস্তু কী সেগুলো দেখেছিলাম। তারপরে আমরা ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস সম্পর্কে দেখেছিলাম, ঠিক আছে? দিয়ে আমরা ভরকেন্দ্র নির্ণয় করা শিখেছিলাম, যে ভরকেন্দ্র কীভাবে বের করতে হয়। ভরকেন্দ্র নির্ণয় করার পরে আমরা কিছু সার্টেন ফর্মুলার বা ইকুয়েশনের প্রমাণ করেছিলাম, যেরকম যে পিসিএম ইজ ইকাল টু সামেশন ওভার পিসিআই হয়, বা ভরকেন্দ্রের যে ভরবেগ হয় সেটা যে কণাসমূহের ভরবেগের যে লব্ধি ভরবেগ তার সঙ্গে সমান হয়। বা অন্যভাবে বলতে পারি যে ভরকেন্দ্রের ওপরে যে প্রযুক্ত বল এর যে মান হয় সেটা কণাসমূহের ওপর প্রযুক্ত বল যে বলসমূহের যে মান তার লব্ধির সঙ্গে সমান হয়, ঠিক আছে? এগুলো আমরা দেখেছিলাম, ঠিক আছে? এইবার আর আমরা কী কী দেখেছিলাম, আর আমরা বলের ভ্রামক সম্পর্কে দেখেছিলাম, যে বলের ভ্রামক কাকে বলে, বলের ভ্রামকের মানটা কখন কীরকম হয়, কোন সময়ে আমরা ক্লকওয়াইজ হলে পরে পজিটিভ ধরবো না অ্যান্টি ক্লকওয়াইজ হলে পরে পজিটিভ ধরবো, সেগুলো আমরা দেখেছিলাম। যে ধনাত্মক ঋণাত্মক কখনো অ্যান্টি ক্লকওয়াইজ হলে পরে ঋণাত্মক হয়, ক্লকওয়াইজ হলে পরে ধনাত্মক হয়, সেগুলো আমরা দেখেছিলাম পরপর, ঠিক আছে? আহ, তো হ্যাঁ, তারপর আমরা বলের ভ্রামকের মাত্রা দেখেছিলাম, একক দেখেছিলাম। দেন আমরা ওর বিভিন্ন রকম জিনিসপত্র দেখেছিলাম, যেরকম বীজগাণিতিক যোগফল দেখেছিলাম। দেন আমরা অনুভূমিক বৃত্তাকার পথে যে গাড়ির যে গতি, গতিশীল যে গাড়ি কখন উল্টাবে বা কখন পিছলে যাবে, বা মানে কখন উল্টানোর আগে পিছলাবে বা কখন পিছলানোর আগে উল্টে যাবে, সেগুলো আমরা নির্ণয় করে দেখেছিলাম। এবং লাস্ট আমরা বোধহয় অতদূর পর্যন্তই পড়েছিলাম, ঠিক আছে? আর আমি জাস্ট একটুখানি তোমাদেরকে ভারকেন্দ্র সম্পর্কে বলেছিলাম এবং বলেছিলাম যে বাড়ি থেকে দেখে আসতে। এবার এর মাঝের কিছু টপিক আমাদের বাকি আছে, ঠিক আছে? এরপর থেকে সেই টপিকগুলো আমরা আজকের ক্লাসে দেখব। সেগুলো কি? ফার্স্ট হচ্ছে আমরা দেখব যে সমান্তরাল যে বলসমূহ, সেই সমান্তরাল বলসমূহ কাকে বলে। তোমরা এর আগে ভেক্টরে মোটামুটি পড়েছো এগুলো, তাও আমি আমাকে রিমাইন্ড করে দিই। কি হলো সমান্তরাল বলসমূহ, হেডিং করবো যে সমান্তরাল বলসমূহ। ঠিক আছে, সমান্তরাল বলসমূহের লব্ধি হেডিং করো, সমান্তরাল বলসমূহের লব্ধি, বলসমূহের লব্ধি। এবার তাহলে পরে সমান্তরাল বলসমূহ বলতে কী বোঝায়? সমান্তরাল বল বলতে ধরো কতগুলি বল, ধরো এগুলো বল একটা ভেক্টর রাশি, ঠিক আছে? কারণ এফ ইজ ইকুয়াল টু এম এ, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, যেহেতু এ একটা ভেক্টর রাশি অর্থাৎ এফ একটা ভেক্টর রাশি। তো এরকম যদি কতগুলো বল পরস্পরের কী থাকে, সমান্তরালে থাকে, তাদেরকে কী বলা হয়? সমান্তরাল বল বলা হয়, ঠিক আছে? এবার এই সমান্তরাল বল কত রকমের হতে পারে? একটা হতে পারে সমান্তরাল সমমুখী বল, সমমুখী। সমমুখী বল কাকে বলবে? যদি ধরো দুটো বল পরস্পরের এরকম সমান্তরালে থাকে এবং একই দিক বরাবর থাকে, তাহলে আমরা কি বলবো? যে সমান্তরাল সমমুখী বল, যেরকম এরকম বল, বা আমরা এরকমও বলতে পারি, ঠিক আছে? মাল্টিপল নাম্বার অফ বল যদি পরস্পরের কী থাকে, সমান্তরাল তো থাকে, তার সঙ্গে সঙ্গে একই দিক বরাবরও থাকে, তাদেরকে বলা হবে সমান্তরাল সমমুখী বল। একই রকমভাবে সমান্তরাল বিপরীতমুখী বল কাকে বলবে? সবাই বুঝতেই পারছো কী বলার চেষ্টা করছি। সমান্তরাল বিপরীতমুখী বল, সমান্তরাল বিপরীতমুখী বল কাকে বলবে? যদি ধরো দুটো বল আছে, জাস্ট মানে তোমরা জানো এগুলো, দুটো বল ধরো পরস্পরের কী বললাম, যে যদি একই দিক বরাবর থাকে এবং সমান্তরাল থাকে তাহলে সমান্তরাল সমমুখী বল। এইবার এই দুটোই বল যদি পরস্পরের কী থাকে, ধরো সমান্তরাল তো আছে, তার সঙ্গে সঙ্গে পরস্পরের বিপরীত অভিমুখী আছে, তাহলে পরে আমরা বলবো এই দুটো বল পরস্পরের সমান্তরাল বিপরীতমুখী বল পরস্পর তারা, ঠিক আছে? এরকম মাল্টিপল বল থাকতে পারে যারা সমান্তরাল এবং বিপরীতমুখী হতে পারে, ঠিক আছে? তো এরকম কিছু সংখ্যক বল ধরো একটা বস্তুর ওপরে, এবার কি মানে কি পড়তে চলেছি আমরা জিনিসটাতে, পড়তে চলেছি হচ্ছে যে আমরা যখন সমান্তরাল বল প্রয়োগ করব, তার যে লব্ধি বল তার মানটা কীরকম হবে? এবার সমমুখী বল প্রয়োগ করলে কীরকম হবে বা বিপরীতমুখী বল প্রয়োগ করলে কীরকম হবে? লব্ধি কেন? সাপোজ ধরো একটা কোনো বস্তু আছে, ঠিক আছে? সেই বস্তুর ওপরে একটা ব্যক্তি এরকমভাবে বল প্রয়োগ করছে,
আর একটা ব্যক্তি ধরো এরকমভাবে বল প্রয়োগ করছে, ঠিক আছে, সাপোজ। এবার ধরো এখানে পুরো সংকীর্ণ রাস্তা আছে, ঠিক আছে, এরকম রাস্তা, গাড়ি আছে ধরো। এইবার তাহলে পরে আমাকে বলটা নিশ্চয় যদি সমানও বল প্রয়োগ করি আমি, বা বিপরীত বা কম বেশি যাই বল প্রয়োগ করি না কেন, ধরো দুটো বিভিন্ন রকমের লোক আছে যারা বল প্রয়োগ করছে, ঠিক আছে, ধরলাম এটা একটা এ ব্যক্তি বল প্রয়োগ করছে, এটা বি ব্যক্তি বল প্রয়োগ করছে, এটা রাস্তায়, এবং রাস্তার এই সাইডে ধরো দুই সাইডে ধরো পুকুর আছে, মানে একটু এদিক ওদিক বল প্রয়োগ, এদিক বরাবর বল প্রয়োগ করলে বস্তুটা সামনের দিক বরাবর এগোবে, তাই তো। এবার সামনের দিক বরাবর যদি এগোবে, তাহলে পরে এই দুই ব্যক্তিকে অবশ্যই একটা জিনিস মাথায় রেখে বল প্রয়োগ করতে হবে, যাতে এদের দুজনার যে প্রযুক্ত বল এবং এই বলের প্রয়োগ করার ফলে এদের যে লব্ধি বল হবে, সেই লব্ধি বলের মানটা যেন এই ডিরেকশন বরাবর থাকে। কারণ লব্ধি বলের মানটা যদি বাই চান্স এরকম চলে আসে, তাহলে গাড়ি এদিকে চলে যাবে। লব্ধি বলের মানটা এদিকে চলে আসলে পরে গাড়ি এদিকে চলে যাবে, পড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাকে কোনো কোনো পার্টিকুলার জায়গায় বা কোনো কোনো ইনস্ট্যান্স, মানে বিশেষ ক্ষেত্রে আমাকে কী করতে হয় না, তো বল এমনভাবে প্রয়োগ করতে হয়, মানে একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর প্রয়োগ করতে হবে ধরো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার লব্ধি বল নির্ণয় করাটা খুবই জরুরি একটা বিষয়। তো এরকম যদি দুটো বল বা দুই বা ততোধিক বল যদি পরস্পর কোনো একটা বস্তুর ওপরে একই অভিমুখে বা বিপরীত অভিমুখে বা একই বিপরীত দুটো অভিমুখে প্রযুক্ত হয়, তাহলে আমাদেরকে বের করতে হবে যে এদের লব্ধি বলটা কী। কারণ এ আর বি বল প্রয়োগ করলে পারে যদি এদের লব্ধি বলটা, সাপোজ এটা ধরো লব্ধি বলকে আর দিয়ে প্রকাশ করছি, লব্ধি বল যদি এরকম বরাবর হয়, তাহলে পরে কোনো প্রবলেমই নেই, গাড়িটা পুরো সোজা সামনের দিক বরাবর এগোবে। এবার এ কম বল প্রয়োগ করলো, বি বেশি বল প্রয়োগ করলো, তাহলে হতে পারে, বা সমান বল প্রয়োগ করলে হতে পারে। এবার যেহেতু তোমরা বলের ভ্রামক পড়ে এসেছো, বলের ভ্রামকের ক্ষেত্রে তোমরা কী জানো, বলের ভ্রামক বলতে কী বোঝায়, যে প্রযুক্ত বল ইন্টু যেখান থেকে গাড়িটা, মানে যে ওদের যে আলম্ব বিন্দু বা যে ঘূর্ণাক্ষ সেইখান থেকে দূরত্ব, ঠিক আছে। এইবার সাপোজ ধরো যেরকম বাচ্চা ছেলেরা দেখবা পার্ক খেলা করে, এরকম তোমার কি বলে, একটা দুটো এরকম থাকে, কাঠের তক্তা থাকে, এখানে একজন বসে, এখানে একজন বসে, ঠিক আছে। এবার এরকম একটা জায়গায় ধরো এই ব্যক্তির ওজন যদি বেশি হয় আর এই ব্যক্তির ওজন যদি কম হয়, তারা যদি এই আলম্ব বিন্দু থেকে যেখান থেকে জিনিসটা উঠছে বা নামছে সমান দূরত্বে বসে থাকে, তাহলে তো এ অল টাইম নিচের দিকে নেমে থাকবে আর এ অল টাইম উপরের দিকে উঠে থাকবে। এবার লক্ষ্য করে দেখবা, এবার প্রত্যেকটা যারা খেলে বাচ্চা, তাদের প্রত্যেকের ওজন তো সমান হয় না, কিন্তু তারা পরস্পরকে কীভাবে অ্যাডজাস্ট করে দেখবা, মনে করে দেখো যে অটোমেটিক্যালি কীভাবে অ্যাডজাস্ট করে, যার ওজন বেশি দেখবা সে কী করে এই কাছের দিকে সরে আসে, আর যার ওজন কম সেরকম দেখবা দূরের দিকে চলে যায়, ঠিক আছে। এবার দূরের দিকে চলে গেলে এবারে বলের ভ্রামক দুটো ইকুয়াল হয়, বলের ভ্রামকের মান কি, প্রযুক্ত বল ইন্টু এদের মধ্যেকার যে লম্ব দূরত্ব ঘূর্ণাক্ষ থেকে সেটা। এবার ঘূর্ণাক্ষ থেকে দূরত্বের মান ধরো, এটা ধরো ও, এটা ধরো এ, এটা হচ্ছে বি। তাহলে ও এর মানটা যদি বেশি হয়ে যায়, এফ এর মান ধরো আলাদা, এফ মানে ধরো এমজি, ঠিক আছে, এখানে এফ মানে হচ্ছে এমজি পরিমাণ বল ধরো নিচের দিকে প্রয়োগ করছে। এবার ওর বস্তুর ওজন ধরো ব্যক্তির ধরো ভর ধরো কম, তাহলে এফ এর মানটা ধরো কম, কিন্তু ও এর মানটা যদি বেশি হয়ে যায়, আর এখানে ধরো F1 দিলাম, এখানে ধরো F2 এর মানটা ধরো বেশি, কিন্তু যদি এ যদি কাছের দিকে চলে আসে, তাহলে পরে কী হবে, এরা পরস্পরকে ব্যালেন্স করে ওঠাবে বা নামাবে, এরকম কিছু করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে। আমি আরও ডিটেলসে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা এরকম প্রথমে আমরা দেখব যে দুটি সমান্তরাল সমমুখী বল যদি আমরা কোনো বস্তুর উপরে প্রয়োগ করি, তাহলে পরে তার লব্ধি বল কীভাবে নির্ণয় করব। তো হেডিং দাও যে দুটি সমান্তরাল সমমুখী বলের লব্ধি বল নির্ণয়। ঠিক আছে। এবার ধরো একটা অ্যাক্সিস আমি ডাললাম এখানটায়, ধরো এরকম অ্যাক্সিস, ঠিক আছে। এবার ধরো এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে সেন্টার ও। এবার ধরো একটা বল এইখানে প্রয়োগ করা হয়েছে F1 সাপোজ, ঠিক আছে, ধরো এটা হচ্ছে ও থেকে এ বিন্দু, এ দূরত্ব। আর একটা বল ধরো এখানটায় প্রয়োগ করা হয়েছে সাপোজ, একই দিক বরাবর এবং পরস্পর কী আছে, এরা সমান্তরাল। তাহলে
এই দুটো বলে F1 আর F2 আমরা কি বলতে পারি, যে সমমুখী সমান্তরাল বল। এবং ধরো এই ও থেকে এ এর দূরত্ব, মানে এইখান সেন্টার থেকে, কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব ধরো x1, এবং এই ও থেকে বি এর দূরত্ব ধরো হচ্ছে x2। এবার যদি দুটো বল একই দিক বরাবর প্রয়োগ করা হয় তাহলে পারে এদের লব্ধি বল কীরকম হবে। এবার যদি বুঝতে না পারো, লব্ধি বল আমি একবার এঁকে দিই প্রথমে। লব্ধি বল হবে এদের মোটামুটি এই মাঝ বরাবর, ঠিক আছে, এরকম। তো এটা হচ্ছে সি বিন্দুতে হবে, এটা হচ্ছে লব্ধি বল ধরো আর, ঠিক আছে। যদি বুঝতে না পারো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, যে ধরো একটা ব্যক্তি এদিক বরাবর বল প্রয়োগ করছে F1, একটা ব্যক্তি ধরো এই বস্তুটার উপরে এদিক বরাবর বল প্রয়োগ করছে, তাহলে এদের যে সমন্বিত যে বল সেটা অ্যাপ্রক্সিমেটলি এরকম মাঝামাঝি বরাবর সোজার দিকে যাবে, বস্তুটা সামনের দিকে উঠে যাবে। তাহলে পরে এদের যে দুটো বল যদি সমমুখী এবং সমান্তরাল হয়, তাহলে এদের লব্ধি বল মোটামুটি যে দুটো বিন্দুতে প্রয়োগ করছে তাদের মোটামুটি মাঝামাঝি জায়গায় হবে, ঠিক আছে, এটা মনে রাখবা। এবার আমাদেরকে বের করতে হবে যে এই যে সমমুখী সমান্তরাল বলটা আমরা প্রয়োগ করলাম, এই বলটা প্রয়োগ করার ফলে আমাদের বস্তুটা গেল, তো এই লব্ধি বলটা যে যে মানে এদের দুটো বল প্রয়োগ করার পরে যে লব্ধি বলটা প্রযুক্ত হলো আর তার মান কত, সেই লব্ধি বলটার মান কীভাবে বের করতে পারবো আমরা, ঠিক আছে, মান এবং পজিশন। তাহলে এই যে চিত্র থেকে আমরা কি লিখতে পারি, লেখো চিত্রানুযায়ী F1 F2, F1 এবং F2 বল দুটির লব্ধি বল, এগুলো তোমরা সব ভেক্টরে পড়ে এসেছো আগেই। লব্ধি বল আর ইকুয়াল টু কী হবে, F1 প্লাস F2, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এটাকে 1 নাম্বার দিয়ে রাখো, দিয়ে লেখো যে আবার ও বিন্দুর সাপেক্ষে, আবার ও বিন্দুর সাপেক্ষে F1 এবং F2 বলের জন্য বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি, বা সমষ্টি লিখছে একবারে, ঠিক আছে, জায়গা কম, সমষ্টি সমান সমান কী হবে, দেখো এই যে দুটো বল আছে F1 এবং F2, এদের যদি যে মানে যে বলের ভ্রামক হবে তার যে সমষ্টি সেটা কার সঙ্গে সমান হলে সমান হবে, না তো এই যে লব্ধি বল আছে আর এর সঙ্গে অবশ্যই সমান হবে। তাহলে সমান সমান ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে আর বলের জন্য বলের ভ্রামক, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, প্রথমে তো আমরা এই লব্ধি বলটা বার করলাম, লব্ধি বল আর সমান সমান হচ্ছে F1 প্লাস F2। দেন আমরা জানি যে এই ও বিন্দুর সাপেক্ষে এই যে F1 এবং F2 এই দুটো বলের যে বলের ভ্রামক তার যে সমষ্টি সেটা কী হবে, তাতে ও বিন্দুর সাপেক্ষে আর এর যে লব্ধি ভ্রামক তার সঙ্গে সমান হবে, কারণ আরটাই হচ্ছে F1 এবং F2 এর যে লব্ধি বল সেটা। তাহলে আমরা বলের ভ্রামক নির্ণয় করা শিখেছি কি, না তো প্রথমে ও বিন্দুর সাপেক্ষে F1 F2 বলের ভ্রামকের সমষ্টি কী হবে। তাহলে প্রথমটা F1 বলের জন্য কত দূরত্ব আছে, দেখো ও এ দূরত্ব আছে এইটুকু, তাহলে F1 ইন্টু ও এ প্লাস F2 ইন্টু ওবি, ওবি কোনখান থেকে কোনটা, এই টোটালটা, এই যে x2টা এটা, ঠিক আছে। তাহলে F2 ইন্টু ওবি, এটা কার সঙ্গে সমান হবে, আর ইন্টু ওসি, এই যে ওসিটা হচ্ছে এটা, ঠিক আছে। ধরলাম যে এই ওসির যে মানটা, এই ওসি, ঠিক আছে, ও এবং সি এটুকু হচ্ছে এক্স, ঠিক আছে, ধরে রাখলাম। তাহলে পরে এখান থেকে যদি ছবি থেকে তোমরা ভালো করে দেখো যে ও এ, আমি এটাকে এত গ্যাঞ্জাম হয়ে আছে এটাকে মুছে দিচ্ছি আমি একবার, ঠিক আছে। দেখো এখানে আছে F1 ইন্টু ও এ, এই যে ও ইন্টু এ এইটুকু পোর্শন, ঠিক আছে। তাহলে ও এটাকে আমি লিখতে পারি যে এই ওসি টোটালটা থেকে যদি আমি বাদ দিয়ে দিই এসি পরিমাণ, মানে এইখান থেকে এইটুকু, ঠিক আছে। তাহলে এই টোটালটা থেকে যদি আমি এইটুকু বাদ দিই তাহলে কী পেয়ে যাবো, রিমেনিং এইটুকু মানে কি ও এ। তাহলে এই F1 এর জায়গায় লিখছি কি, F1 ইন্টু ও এর জায়গায় লিখতে পারি আমি যে ওসি মাইনাস
এসি। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এবার দেখো তারপর আছে ওবি। ওবি মানে কোনটা? ওবি মানে হচ্ছে এই টোটালটা, এই যে এই টোটালটা হচ্ছে ওবি। এটা প্লাস লিখছি, প্লাস F2। এই ওবিটাকে আমি লিখতে পারি যে এই যে ওসি, এই টোটালটুকু, এইটুকু ওসি, ওসির সঙ্গে যদি আমি এই সিবি পোর্শনটুকু মানে এইখান থেকে এইটুকু যদি যোগ করে দিই, তাহলে পরে আমি কী পেয়ে যাবো? ওবি পেয়ে যাব। তাহলে লিখছি আমি এখানটায় যে ওসি প্লাস সিবি সমান সমান, এবার আর সমান সমান কি আমরা লিখেছি পেয়েছি, দেখো আর সমান সমান হচ্ছে F1 প্লাস F2। তাহলে আর সমান সমান লিখতে পারি আমরা F1 প্লাস F2 ইন্টু ওসি। ঠিক আছে, এবার আমি ওখানে যে ডিরেকশানগুলো ছিল সেগুলোকে আমি আবার করে দিচ্ছি। ঠিক আছে, কী ছিল? এইখান থেকে এটুকু ছিল হচ্ছে, এখান থেকে এটুকু ছিল হচ্ছে x1, এই ওসি এই ওবি এইটুকু ছিল হচ্ছে x2, আর এইখান থেকে এই ওসি পর্যন্ত আমরা ধরেছিলাম হচ্ছে x। ঠিক আছে, এবার দেখো এখানে যদি ভ্যালুগুলোকে আমি গুণ করে দিই তাহলে কী পাবো? F1 ইন্টু ওসি মাইনাস F1 ইন্টু এসি প্লাস F2 ইন্টু ওসি প্লাস F2 ইন্টু সিবি সমান সমান F1 ইন্টু ওসি প্লাস F2 ইন্টু ওসি। এবার যদি ভালো করে দেখো এইখানেও দেখো F1 ইন্টু ওসি আছে, এখানেও F1 ইন্টু ওসি আছে, তাহলে যদি আমি ডান দিক বা দিক নিয়ে যাই তাহলে এই দুটো কী হবে? কেটে যাবে। ঠিক আছে, আবার এখানে F2 ইন্টু ওসি এখানে আছে, আবার এখানেও F2 ইন্টু ওসি আছে ইকুয়াল টু দিকে, তাহলে এই দুটো কী হবে? কেটে যাবে। তারপরে আমরা ফাইনালি কী পাচ্ছি দেখো, দেখো এবার এখানে আছে কি F1 ইন্টু ওসি মাইনাস এসি, তো এটাকে যদি এইদিকে নিয়ে চলে যায়, এইটাকে যদি এদিকে নিয়ে চলে যায় তাহলে পরে প্লাস হয়ে যাবে। তাহলে আমি এইটা সমান সমান কী লিখতে পারি? দেখো কী লিখতে পারি না, তো F2 ইন্টু সিবি সমান সমান কী লিখতে পারি? F1 ইন্টু এসি। তাহলে এখান থেকে যদি আমি বের করি যে F1 বাই F2 সেটা কত পাবো? F1 বাই F2 মানে এখানে সিবি বাই কী হয়ে যাবে? এসি হয়ে যাবে, তাই তো? তাই এটাকে 2 নম্বর দিয়ে রাখো। আশা করি বুঝতে পারলে কীভাবে বের করলাম এই দুটো। ঠিক আছে, এখান থেকে কি দেখতে পাচ্ছি দেখো, এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস প্রমাণ হলো। কি প্রমাণ হলো? যে যদি বলের ভ্রামক এই যে F1, এই F1টা কার সঙ্গে প্রপোর্শনাল? এখান থেকে লিখতে পারি যে F1 প্রপোর্শনাল টু 1 বাই এসি আর F2 প্রপোর্শনাল টু 1 বাই সিবি, তাই না? হ্যাঁ, তাহলে এসি কোনটুকু? এসি হচ্ছে এই যে বল প্রয়োগ করা হয়েছিল এই লব্ধি বল থেকে এর দূরত্ব, আর সিবি কোনটুকু? সিবি হচ্ছে এই সেকেন্ডটার দূরত্ব। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারলাম। এই যে এরকম বল প্রয়োগ করা হয়েছিল, ঠিক আছে, এখানে ছিল এ, এখানে ছিল বি, আর এদের লব্ধি ছিল সিতে। তাহলে এই F1 প্রপোর্শনাল টু কী হচ্ছে? 1 বাই এসির সঙ্গে প্রপোর্শনাল, আর F2 এটা ছিল F1, এটা ছিল হচ্ছে F2, এটা ছিল আর F2 কি হচ্ছে? সিবির সঙ্গে 1 বাই সিবির সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এদের যে লব্ধি বলের সঙ্গে যে দূরত্বটুকু, সেই দূরত্বের সঙ্গে এরা কী হবে? ইনভার্সলি প্রপোর্শনাল হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে পরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বলটা মানে যদি আমি বলের পরিমাণটাকে কমা, এর দ্বারা কি ফিজিক্যালি কী বোঝাতে চাইছে? এর দ্বারা ফিজিক্যালি বোঝাতে চাইছে যে যদি আমি এরকম একটা জায়গায় ধরো একটা লব্ধি বল প্রয়োগ করা হয়েছে, তাহলে পরে এর একটা দুটো বল প্রয়োগ করা হয়েছে, একটার মান ধরো F1, একটার মান হচ্ছে F2। তাহলে পারে এই এদের যে লব্ধি বল হবে সেই লব্ধি বলের ধরো এটা হচ্ছে আর, ঠিক আছে, এটা হচ্ছে লব্ধি বল আর। তাহলে এই F1 থেকে আর এর দূরত্বটুকু কতটুকু হবে? কতটুকু হবে কিসের উপর নির্ভর করবে? যদি বলের সঙ্গে দূরত্বটা অলওয়েজ ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। ঠিক আছে, এটুকু ধরলাম x1 ধরলাম, এটা x1। তাহলে বলের মান যদি বেশি হয়, F1 এর মান যদি বেশি হয়, তাহলে দূরত্বটা কী হবে? দূরত্বটা কম হবে। তাহলে যে বলের মানটা বেশি হবে সেখান থেকে লব্ধির যে মান, যে লব্ধিটা যেটা হবে তার কাছে থাকবে। আর যে বলের মানটা কম হবে, যদি F1 এর মান যদি বাড়ে তাহলে x এর মানকে কী হতে হবে? কমতে হবে। আর যদি F1 এর মান যদি কম হয় তাহলে পরে x1 এর মানটাকে কী হতে হবে? বেশি হতে হবে। তাহলে যেখানে বলের মান বেশি, লব্ধি বলটা কার কাছে থাকবে? না তো যে বলের মানটা বেশি লব্ধি বলটাও তার কাছাকাছি থাকবে। আর যে বলের মানটা কম, লব্ধি বলের মানটাও কী হবে? তার থেকে দূরে থাকবে। তবে দুটো কী হবে? ব্যালেন্স হবে। ঠিক আছে,
আশা করি বুঝতে পারলে। এবার আমরা এর এক্স্যাক্ট পজিশন নির্ণয় করব, ঠিক আছে। তাহলে পরে পজিশন নির্ণয় করতে গেলে যদি আমি ভালো করে দেখো, এই একই ছবি আছে এখানে, ঠিক আছে, এই সেম ছবি, একদম সেম ছবি, হ্যাঁ। এটা ছিল আর, ঠিক আছে, এটা ছিল ও, এটা ছিল সরি এটা ছিল সি, এটা ছিল বি। এটাকে সিটাকে ঠিক করে দিচ্ছি আমি, এটা হচ্ছে সি। এবার যদি এইখান থেকে আমরা দেখি, তাহলে আমরা লিখতে পারি যে F1 ইন্টু ও এ। আচ্ছা, এখানে তো আর একটা জিনিস আঁকা হয়, এটা এটা আঁকতে বলি। F1 ইন্টু ও এ প্লাস F2 ইন্টু ও বি সমান সমান কী হবে, আর ইন্টু ও সি। এই যে F1 থেকে ও এর দূরত্ব, মানে এই কেন্দ্রবিন্দু থেকে, ঠিক আছে, ও এর দূরত্ব, আর F2 ইন্টু ও বি এর দূরত্ব সমান সমান আর ইন্টু ও সি। এটা কোথা থেকে পেলাম বুঝতে পারলে আশা করি, যে প্রথমটা লিখেছিলাম বলের ভ্রামকের জন্য, ঠিক আছে। F1 ইন্টু ও এ প্লাস F2 ইন্টু ও বি ইজ ইকুয়াল টু আর ইন্টু ও সি, ইজ ইকুয়াল টু আর ইন্টু ও সি, ঠিক আছে। সেটাকে আরেকবার লিখলাম। এবার যদি ভ্যালুগুলোকে বসিয়ে, দেখো ও এর ভ্যালু কত ছিল, ও এর ভ্যালু ছিল হচ্ছে x1, তাহলে F1 ইন্টু x1, ও বির ভ্যালু ছিল x2, তাহলে F2 ইন্টু x2 সমান সমান আর এর মান কি ছিল, F1 প্লাস F2, F1 প্লাস F2 ইন্টু ওসি, ওসির ভ্যালু কত ধরেছিলাম x। তাহলে যদি এখান থেকে আমি x বার করতে চাই, x এর মানটা কী বেরোবে দেখো, F1 x1 প্লাস F2 x2 ডিভাইডেড বাই F1 প্লাস F2। তাহলে কত ইজিলি আমরা কি করতে পারছি, এর পজিশনটাকে বের করে ফেলতে পারছি। এবার এটা তো দুটো বলের ক্ষেত্রে বের করলাম, আমরা এবার জেনারেলাইজ একটা ইকুয়েশন বার করব। যদি ধরো n নাম্বার অফ বল এরকম আছে, তাহলে পরে n নাম্বার অফ বল যদি থাকে, তাহলে পরে তার ক্ষেত্রে যে লব্ধি যে বলটা হবে তার পজিশনটা কী কত হবে। তাহলে যদি n নাম্বার অফ বল আছে, ধরো F1, F2, F3 ডট 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 Fn সংখ্যক বল আছে, যাদের ধরো ওই কেন্দ্রবিন্দু থেকে দূরত্ব ধরো যথাক্রমে x1, x2, x3 ডট 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 xn। তাহলে এদের ধরলাম লব্ধি বলটার দূরত্ব হচ্ছে x, ঠিক আছে, লব্ধি বল হচ্ছে r। তাহলে পরে তার যে ডিস্ট্যান্স, মানে সে কোন জায়গায় থাকবে সেটা কত হবে, এক্স ইজ ইকুয়াল টু হবে F1 x1 প্লাস F2 x2 প্লাস F3 x3 প্লাস ডট 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 প্লাস Fn xn ডিভাইডেড বাই F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট 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 প্লাস Fn। আশা করি বুঝতে পারলে জেনারেলাইজ ইকুয়েশন। তাহলে এটাকে যদি আমরা কনভার্ট করে নিই সামেশনের ক্ষেত্রে, তাহলে সামেশন তোমরা শিখেছো, কি লিখতে পারি এখানে, সামেশন ওভার কতগুলো বল আছে, i ইজ ইকুয়াল টু 1 থেকে n সংখ্যক, কী হবে fi xi ডিভাইডেড বাই কী হয়ে যাবে, সামেশন ওভার i ইজ ইকুয়াল টু 1 to n fi। তো এটাই হচ্ছে কি লব্ধি বলের পজিশন। তাহলে আমরা খুব ইজিলি সমান্তরাল সমমুখী বলের লব্ধি বলের যে পজিশন বা অবস্থান সেটা আমরা বের করে ফেলতে পারলাম। এরা সমান্তরাল সমমুখী হলো। এবার আমরা জাস্ট সমান্তরাল বিপরীতমুখী বলের লব্ধি বল নির্ণয় করব। তো লেখো, আশা করি বুঝতে পারলে, বুঝতে না পারলে পরে একবার পজ করে একবার পুনরায় দেখে নাও, ঠিক আছে। দেখো এবার বের করব দুটি সমান্তরাল বিপরীতমুখী বলের লব্ধি বল নির্ণয়, লব্ধি বল নির্ণয় বা লব্ধি বল তো না, লব্ধি নির্ণয় অ্যাকচুয়ালি, মানে লব্ধি বলের অবস্থান নির্ণয়, ঠিক আছে, এক লব্ধি নির্ণয় লিখে দেবো, লব্ধি নির্ণয়, ঠিক আছে। এবার দেখো, তাহলে এটা সমান্তরাল সমমুখী বল ছিল, এটা সমান্তরাল বিপরীতমুখী বল, ঠিক আছে। এবার ধরো এটা ধরো অ্যাক্সিস, ঠিক আছে, এটা ধরো ওয়াই, এটা হচ্ছে আগের মতনই এক্স, আর এটা হচ্ছে ঠিক আছে। এবার ধরলাম যে একটা বল আছে হচ্ছে F1, এটা এখানে
F1। আর একটা এই দিক বরাবর F1 আছে, ধরো এখান থেকে এ দূরত্বে। আর একটা বল আছে F2, কিন্তু সেটা বিপরীত দিকে, এই যে বি পজিশনে, এটা আছে F2, ঠিক আছে। এবং এখানে বলাই আছে যে F1 গ্রেটার দেন হচ্ছে F2। তাহলে পরে এদের যে লব্ধি বল সেটা কি মানে কার কাছাকাছি হবে? অলওয়েজ আমি বলেছিলাম যার বলের মান বেশি, যেহেতু বল মানে ওর ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এখানেও আমরা দেখবো ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, তাহলে যে বলটার মান বেশি তার কাছাকাছি থাকবে। তাহলে আমরা ধরলাম যে এরকম জায়গায় লব্ধি বলটা ধরো আছে সি পজিশনে, সাপোজ এটা হচ্ছে আর, ঠিক আছে। এর মানটা ধরো একটু কমিয়ে দিলাম, ঠিক আছে, একটু কমিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আর। এবং আমি ধরলাম যে এই যে লব্ধি বলার যে পজিশন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স আগের মতন, প্রথমটার হচ্ছে x1 আর দ্বিতীয়টার হচ্ছে x2, x1 এটা হচ্ছে x2। তাহলে পরে এক্ষেত্রে যেহেতু একটা বল কি আছে এই দিক বরাবর আছে, এই যে একটা বল আছে এই দিক বরাবর ওপরের দিকে, আর একটা বল আছে নিচের দিকে, তাহলে এদের লব্ধি বল কি হবে? আর এর মান F1 মাইনাস F2, বড় থেকে ষোলোটা বিয়োগ হবে, ঠিক আছে, তাই না? তাই তো হওয়া উচিত না? যদি একটা ধরো সাপোজ গাড়ি আছে, সেই গাড়িটাকে বা বস্তু বা ব্লক আছে, সেই ব্লকটাকে একজনে এই দিক বরাবর ঠেলছে, সাপোজ ধরো ধরলাম ধরো 40 নিউটন বল দিয়ে, এক্সাম্পল যদি দিই যে ধরো এই দিক বরাবর ধরো 50 নিউটন বল দিয়ে ঠেলছে, ঠিক আছে। আর একজনা এই দিক বরাবর ঠেলছে হচ্ছে 10 নিউটন বল দিয়ে। তাহলে পরে ওভারঅল কি হবে? এই দিক বরাবরই এগিয়ে যাবে না? এদিক বরাবর এগিয়ে যাবে, কিন্তু কতটুকু বল নিয়ে এগিয়ে যাবে? 40 নিউটন বল নিয়ে এগিয়ে যাবে। কি কেন? কারণ এই 50 থেকে লব্ধি বলটা 10টা বিয়োগ হয়ে যাবে, তবে 40 পাচ্ছি আমি। যে ওভারঅল এদিক বরাবর এগোচ্ছে, ওই ওভারঅলটা কি আমরা কি বলছি? লব্ধি বলছি, লব্ধি বল। তাহলে পরে অবভিয়াসলি এই পার্টিকুলার কেসে লব্ধি বলের মানটা কি হবে? তো লেখো যে F1 এবং F2 এর, F1 এবং F2 বলের লব্ধি বল আর সমান সমান F1 মাইনাস F2, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারলে F1 মাইনাস F2 কেন হলো, ঠিক আছে। এবার লেখো যে ও বিন্দুর সাপেক্ষে ও বিন্দুর সাপেক্ষে F1 এবং F2 বলের জন্য বলের ভ্রামকের অন্তর কার সঙ্গে সমান হবে? না তো ও বিন্দুর সাপেক্ষে যে লব্ধি বল আছে আর, সে আর বলের জন্য বলের ভ্রামক। কারণ তাই তো হবে না? ও বিন্দু সাপেক্ষে U1 এবং F1 এবং F2 বলের ভ্রামকের যে অন্তর, মানে এই যে আর, সেটাই তো লব্ধি বল। তাহলে এর এই দুটো বলের ভ্রামকের যে অন্তর, সেটা হচ্ছে এই বলের ভ্রামক, মানে লব্ধি বলের যে ভ্রামক, তার সঙ্গে সমান হবে। তাহলে পরে যদি এখানে আমি ভ্যালুগুলো বসিয়ে দিই একই রকমভাবে, দেখো F1 ইন্টু প্রথমটা, F1 এর জন্য কী হবে? আমরা F1 বেশি ধরছি, তাহলে F1 ইন্টু OA মাইনাস F2 ইন্টু OB সমান সমান কী হবে? আর ইন্টু OC। এবার একইভাবে যদি আমরা ভ্যালুগুলোকে বসিয়ে দিই, F1 এর যে মানটা, এই F1 ইন্টু OA এর যে মানটা, OA সমান সমান কী দেখো ভালো করে যদি দেখো, এগুলো লেখা আছে, আমি আরেকবার এখানে দেখাচ্ছি, ঠিক আছে, দেখো ভালো করে। OA মানে হচ্ছে এইখান থেকে এইটুকু। এবার এটাকে আমি লিখতে পারি যে দেখো এই F1 ইন্টু OC প্লাস AC, এই যে OA এইটুকু, OC প্লাস AC মানে এটুকু, তাই না? টোটালটাই হচ্ছে OA, টোটালটা হচ্ছে OA। তাহলে লিখতে পারি এটাকে, OAটাকে কি না, তো F1 প্লাস OC প্লাস AC মাইনাস F2 ইন্টু OB মানে কি, এ দেখো আলাদা করে দেখাচ্ছি আমি। OB হচ্ছে টোটালটা হচ্ছে OB, এখান থেকে কতটা? এখান থেকে
এই অবধি হচ্ছে ওবি। তাহলে এটাকে লিখতে পারি আমি যে ওসি প্লাস সিবি, লিখতে পারি তো। এই যে এটুকু হচ্ছে ওসি আর এখান থেকে এইটুকু হচ্ছে সিবি, তাহলে ওসি প্লাস সিবি, তাহলে F2 ইন্টু ওসি প্লাস সিবি। আর আর এর মান কি? আর এর মান আমরা জানি F1 মাইনাস F2 এর ক্ষেত্রে, তাহলে F1 মাইনাস F2 ইন্টু ওসি। তাহলে এখানে যদি ভ্যালুগুলোকে আমরা বসিয়ে দিই তাহলে পরে কী পাবো দেখো, যে F1 ইন্টু ওসি প্লাস F1 ইন্টু এসি মাইনাস F2 ইন্টু ওসি মাইনাস F2 ইন্টু সিবি সমান সমান F1 ইন্টু ওসি মাইনাস এখানে ইন্টু F2 ইন্টু ওসি। এবার দেখো এখানে এই পজিটিভ আছে, এখানেও পজিটিভ আছে, তাহলে এই দুটো কী হবে, কেটে যাবে, বোথ সাইডে অমিট হয়ে যাবে। এখানেও এইটা আর এই F2 ইন্টু ওসি বোথ সাইডে বিয়োগ করলে পরে অমিট হয়ে যাবে। তাহলে পরে এইটা এখানে থাকলো আর এটাকে যদি আমি এদিকে নিয়ে গিয়ে লিখি তাহলে পরে কী পাবো না, তো F1 ইন্টু এসি সমান সমান F2 ইন্টু সিবি। তাহলে এখান থেকে যদি F1 বাই F2 করি কি না, তো F1 বাই F2, তাহলে কী পাবো আমরা না, তো সিবি বাই এসি। তাহলে এখান থেকেও দেখো কী পাচ্ছি, যে F1 প্রপোর্শনাল টু 1 বাই এসি আর F2 প্রপোর্শনাল টু 1 বাই সিবি। এ ভালো করে যদি দেখো এসিটা কি, এসিটা হচ্ছে এই যে প্রথম যে বলটা ছিল সেই বল থেকে যে লব্ধি বলের দূরত্ব সেটা, আর সিবিটা কি, এই যে লব্ধি বল থেকে দ্বিতীয় বলটার দূরত্ব সেটুকু। তাহলে এখান থেকেও দেখতে পাচ্ছি আমরা কি, যে বলের মানটা যদি বেশি হয় তাহলে পরে দূরত্বটা কি হবে, কমে যাবে, আর বলের মানটা বেশি হলে দূরত্বের মানটা কমে যাবে, আর বলের মানটা কম হলে দূরত্বের মানটা কীভাবে বেশি হয়ে যাবে। কিসের সঙ্গে দূরত্ব? লব্ধি বলের সঙ্গে দূরত্ব। ঠিক আছে, যদি এখানে বুঝতে না পারো এই জায়গাটা, তাহলে এখানে আলাদা করে লিখে রাখবা। ঠিক আছে, এই যে এখানটায় যে ও এ সমান সমান হচ্ছে ওসি প্লাস এসি আর ও বি সমান সমান হচ্ছে ওসি প্লাস সিবি, যেহেতু। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারলে। এবার যদি এর আমরা অবস্থান নির্ণয় করি লব্ধি বলটার, কি না, তো লব্ধি বলের অবস্থান নির্ণয়, তাহলে পরে কী হবে, একই রকম সেম ফর্মুলা আমরা লিখবো কি, অর্থাৎ F1 ইন্টু এই যে F1 ইন্টু ও এ, এই যে এইটাই F1 ইন্টু ও এ ইন্টু F2 ইন্টু মাইনাস F2 ইন্টু ও বি, F1 ইন্টু ও এ মাইনাস F2 ইন্টু ও বি সমান সমান আর ইন্টু ওসি। আমরা ছবিটা এখানে আরেকবার লিখে নিচ্ছি, দেখো এরকম ছিল। ঠিক আছে, এটা ছিল লব্ধি বল, এটা ছিল ও, এটা হচ্ছে আর, এটা ছিল হচ্ছে F1, এটা ছিল এ পয়েন্টে, এটা ছিল সি পয়েন্টে, এটা ছিল হচ্ছে F2, এটা ছিল হচ্ছে বি পয়েন্টে। ঠিক আছে, আর এই ও এ ও সি সমান সমান ছিল এক্স, ও এ সমান সমান ছিল x1 আর ও বি সমান সমান ছিল x2। তো যদি বসিয়ে দিই ভ্যালুগুলো তাহলে F1 ইন্টু ও এ মানে কি x1, তাহলে F1 ইন্টু x1 মাইনাস F2 ইন্টু x2 সমান সমান কী হয়ে যাবে, আর ইন্টু এক্স। তাহলে এখান থেকে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, আচ্ছা আর এর মানটাকে এখানে বসিয়ে দাও, আর এর মানটাকে বসিয়ে দাও, তাহলে পরে কী পাবা না, তো F1 এখানে আর এর মান এখানে কত, এখানে হচ্ছে F1 মাইনাস F2 ইন্টু ওসি মানে হচ্ছে এক্স। তাহলে এখান থেকে এক্স সমান সমান কী পাচ্ছি না, তো F1 x1 মাইনাস F2 x2 ডিভাইডেড বাই F1 মাইনাস F2। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এইভাবে আমরা দুটো বিপরীতমুখী বলের ক্ষেত্রেও কী করতে পারি, খুব ইজিলি লব্ধির মানটাকে বের করে নিতে পারি। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের ছিল হচ্ছে যে দুটো সমান্তরাল সমমুখী এবং বিপরীতমুখী যে দুটো বল, এই বলের দ্বারা যে লব্ধি নির্ণয়, সেই লব্ধি নির্ণয় আমরা এইভাবে বের করলাম। ঠিক আছে, এবার আমরা এরপরে একটা নেক্সট টপিকে যাব, সেটা হচ্ছে সাম্যাবস্থার শর্ত। ঠিক আছে, সাম্যাবস্থার শর্ত কী আছে, প্রথমে যদি আমি বলি, যে যদি বোঝানোর চেষ্টা করি আমি, যে ধরো একটা বস্তু আছে সাম্যাবস্থায় আছে, আশা করি সাম্যাবস্থা কি তোমরা জানো, স্থিরাবস্থায় আছে। ঠিক আছে, মানে একটা বস্তু যদি স্থিরাবস্থায় থাকে বা সমবেগে থাকে বা সমকোণী, মনে রাখবা যে একটা বস্তু যদি স্থিরাবস্থায় থাকে তাহলে তো সাম্যাবস্থায় আছে বোঝাই। ঠিক আছে,
কি বললাম যে একটা বস্তু যদি স্থিরাবস্থায় থাকে তাহলে পরে সাম্যাবস্থায় থাকে বোঝাবে, প্লাস যদি সমবেগে থাকে, সমবেগে গতিশীল থাকে তাহলে পরেও সাম্যাবস্থা থাকে বোঝাবে, বা যদি সমবেগে গতিশীল অবস্থা বা একই সঙ্গে সমবেগ এবং সমকৌণিক বেগে গতিশীল থাকে তাহলে পরে কী বোঝাবে, তাহলে পরেও সাম্যাবস্থা বোঝাবে। তাহলে কি বললাম না, তো যদি স্থিরাবস্থায় থাকে বা সমবেগে গতিশীল বা একই সঙ্গে সমবেগে এবং সমকৌণিক বেগে গতিশীল, এই কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে, মানে যদি কোনো বস্তু স্থিরাবস্থা থাকে বা সমবেগে গতিশীল থাকে বা সমবেগে এবং সমকৌণিক বেগে গতিশীল থাকে একই সঙ্গে, তাহলে পরে আমরা বলবো যে বস্তুটি কিসে আছে, না তো বস্তুটি সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, সাম্যাবস্থায় আছে। আশা করি বুঝতে পারলে সাম্যাবস্থা থাকা মানে কি তোমরা জানো অলরেডি। এবার প্রশ্ন হচ্ছে যে একটা বস্তু ধরো এরকম ধরো সাম্যাবস্থায় আছে সাপোজ, এইবার যদি বস্তুটার ওপরে আমি বল প্রয়োগ করি, ধরো স্থিরাবস্থা আছে, বোঝার সুবিধার জন্য ধরলাম স্থিরাবস্থা আছে বস্তুটা, মানে সাম্যাবস্থায় আছে। এবার বস্তুটার ওপরে যদি এফ বল প্রয়োগ করি তাহলে পরে কি বস্তুটা এরকমভাবে সাম্যাবস্থা থাকবে? থাকবে না। এ কী হবে? গতিশীল হয়ে যাবে, মানে এর সাম্যাবস্থাটা কী হবে? বিঘ্নিত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো জানি যে একটা বস্তু স্থিরাবস্থায় থাকুক বা সমবেগে গতিশীল থাকুক বা সমবেগে এবং সমকৌণিক বেগে একসঙ্গে গতিশীল থাকলে পরে বস্তুটা সাম্যাবস্থায় থাকে। কিন্তু যদি বস্তুটা সাম্যাবস্থায় থাকা অবস্থায় যদি বস্তুটার উপরে বল প্রয়োগ করা হয় তাহলে পারেও কি বস্তুটা সাম্যাবস্থায় থাকতে পারে? বা যদি পারে তাহলে পরে কোন কন্ডিশনে পারে, কোন অবস্থায় বস্তুটা সাম্যাবস্থা থাকতে পারে? তাহলে কোনো বস্তুর ওপরে বল প্রয়োগ করলে পরে যদি বস্তুটা সাম্যাবস্থা থাকবে কি থাকবে না এটা নির্ভর করে দুটো শর্তের ওপরে। সেই দুটো শর্ত কি না, তো সেই দুটো শর্ত হচ্ছে, এক নম্বর শর্ত কি বলছে, এক নম্বর শর্ত বলছে সাম্যাবস্থা থাকা শর্ত বলছে। ঠিক আছে, প্রথম শর্ত কি বলছে যে যদি কোনো একটা বস্তুর ওপর যে বলগুলো ক্রিয়া করবে একতলীয় বলগুলো, সেই একতলীয় বলগুলো যদি ভেক্টর যোগফল কি হয়? শূন্য হয়, মানে লব্ধি শূন্য হয় যদি। ঠিক আছে, প্রথম শর্ত লিখে রাখতে পারো যে কোনো বস্তুর ওপরে ক্রিয়াশীল কোনো বস্তুর ওপরে ক্রিয়াশীল একতলীয়, এই ক্রিয়াশীলের এটা দীর্ঘই হবে, কোনো বস্তুর ওপরে ক্রিয়াশীল একতলীয় বলগুলির ভেক্টর যোগ, মানে কার কথা বলছে? লব্ধির কথা বলছে। ঠিক আছে, ভেক্টর যোগ শূন্য হতে হবে, এটা প্রথম শর্ত। যে কোনো বস্তুর ওপরে যদি কোনো বল প্রয়োগ করি তাহলে সেই বস্তুর ওপরে ক্রিয়াশীল একতলীয় বলগুলির ভেক্টর যোগফল কী হতে হবে? শূন্য হতে হবে। ধরো এরকম একটা আরবিটারি আমি বস্তু নিলাম এরকম, এই বস্তুর ওপরে ধরো এদিক বরাবর F1 পরিমাণ বল প্রয়োগ করছে, এদিক বরাবর ধরো F2 বল প্রয়োগ করা হচ্ছে, এদিক বরাবর F3 বল প্রয়োগ করা হচ্ছে, এদিক বরাবর F4 বল প্রয়োগ করা হচ্ছে, এদিক থেকে F5 বল প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এভাবে বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে পরে বলের যে শর্ত, প্রথম শর্ত হচ্ছে বলের শর্ত। এই বলের শর্ত কি বলছে না, তো এই যে বলগুলো, এই বলগুলো ভেক্টর যোগফল, মানে F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4 প্লাস F5 ইকুয়াল টু কী হবে? শূন্য হবে। আশা করি বুঝতে পারলে। এই যে ভেক্টর যোগফল। ঠিক আছে, তাহলে এই কোনো বস্তুর ওপরে ক্রিয়াশীল যে একতলীয় বলগুলোর ভেক্টর যোগফল কী হতে হবে? অবশ্যই কী হতে হবে? শূন্য হতে হবে। মানে এই যে বলগুলো প্রয়োগ করছি, এই বলগুলোর যে লব্ধি বলের মান, ধরো এই লব্ধি বলের মান হচ্ছে আর, এটা আর সমান সমান F1 প্লাস F2 প্লাস F3। এবার এগুলো পজিটিভ নেগেটিভ সাইন হবে, সেগুলো ডিফারেন্ট কেস অফ সিনারিও। ঠিক আছে, তারপরে এখান থেকে আমরা লিখতে পারি যে n সংখ্যক যদি ধরো বল প্রয়োগ করা হয়, বা n সংখ্যক দিচ্ছি না, আমি আরবিটারি বলছি সাপোজ। ঠিক আছে, আর তাহলে আমরা লিখতে পারি যে সামেশন ওভার Fi, এখানে i ইজ ইকুয়াল টু কত আমি বললাম না। ঠিক আছে, এই ভেক্টর যোগের মান কি হতে হবে? শূন্য হতে হবে। তাহলে পরে কোনো বস্তুর ওপরে যে বল প্রয়োগ করা হবে সেই বলগুলোর ভেক্টর যোগের মান বা লব্ধির মানটা কী হতে হবে? প্রথম সূত্র অনুসারে শূন্য হতে হবে।
এটা হলো প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি বলছে, যে এই যে বলগুলো প্রয়োগ করছি, এই বলগুলোর যে ভ্রামক, সেই ভ্রামকেরও বীজগাণিতিক সমষ্টি কী হতে হবে? শূন্য হতে হবে। তাহলে দ্বিতীয় শর্ত লিখে রাখতে পারো। দ্বিতীয় শর্ত বলছে যে কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল একতলীয় বলগুলির তলে অবস্থিত যে কোনো বিন্দুর সাপেক্ষে ওই বলগুলির ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি শূন্য হতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শর্ত, যে কোনো বস্তুর ওপরে ক্রিয়াশীল একতলীয় বলগুলির বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি কী হতে হবে? শূন্য হতে হবে। এবার যদি এটাকে আমরা বোঝাই যে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে, ধরো একটা বস্তু আছে এরকম, তো সার্কুলার বস্তু নিলাম সাপোজ, ঠিক আছে। এবার এই বস্তুটার ওপরে ধরো এইখানটায় একটা বল প্রয়োগ করা হচ্ছে F1 সাপোজ, ধরো এর ঠিক অপোজিট দিক বরাবর এইখানে ধরো এই বরাবর একটা বল প্রয়োগ করা হচ্ছে ধরো F2 সাপোজ, ঠিক আছে। তাহলে F1 এদিক বরাবর প্রয়োগ করা হচ্ছে, F2 এদিক বরাবর প্রয়োগ করা হচ্ছে সাপোজ। এইখান এই বিন্দু সাপেক্ষে ধরো ঘুরছে, ঠিক আছে। এটা হচ্ছে ধরো R1, এটা হচ্ছে ধরো R2। আবার ধরো এই দিক বরাবর একটা বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে, ধরো F3, এবং ধরো এদিক বরাবর বল প্রয়োগ করা হচ্ছে একটা F4 সাপোজ, এবং এইখান থেকে এর দূরত্ব ধরো R3, এখান থেকে এর দূরত্ব ধরো R4, ঠিক আছে। এবার তাহলে পরে কি বলছে না, তো এবার যদি ভালো করে লক্ষ্য করো তাহলে পরে এ বস্তুটা এই F3 বলটাকে এদিক বরাবর ঘোরাতে চাইবে, F1 বলটাকে এদিক বরাবর ঘোরাতে চাইবে, F2 বলকে এদিক বরাবর ঘোরাতে চাইবে, F4 বলকে এদিক বরাবর ঘোরাতে চাইবে, তাহলে পরে মাল্টিপল দিক বরাবর ঘোরাতে চাইছে। এইবার বলছে যে এই যে বলগুলো আমরা প্রয়োগ করছি, এই বলের ভ্রামকগুলোর বীজগাণিতিক সমষ্টিও কী হতে হবে? শূন্য হতে হবে। এবার তাহলে বলের ভ্রামকগুলোর বীজগাণিতিক সমষ্টি মানে F1R1 প্লাস F2R2 প্লাস F3R3, আরে F1R1 প্লাস F2R2 প্লাস F3R3 প্লাস F4R4, এগুলো কি হতে হবে? এগুলোও শূন্য হতে হবে। তাহলে আশা করি বুঝতে পারলে যে শুধু। এবার এটাকে যদি সামেশান দিয়ে আমরা লিখি তাহলে লিখতে পারি এরকম, যে আই দিয়ে লিখলাম সাপোজ FI আর এটা সমান সমান কী হতে হবে? শূন্য হতে হবে। তাহলে পরে প্রথম যে এই দুটো সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এই দুটো সূত্র যদি কোনো বস্তু একই সঙ্গে মেনে চলে তবে আমরা বলবো যে বস্তুটা কী আছে? সাম্যাবস্থায় আছে। তাহলে প্রথম সূত্র কি বলছে? প্রথম সূত্রটা বলছে যে কোনো বস্তুর ওপরে যদি বল প্রয়োগ করা হয়, সেই একতলীয় বলগুলোর যে ভেক্টর যোগফল সেগুলো কী হতে হবে? শূন্য হতে হবে। ভেক্টর যোগফল শূন্য হতে হবে, এবং কোনো বস্তুর ওপরে ক্রিয়াশীল একতলীয় বলগুলির কী হতে হবে না, তো যে কোনো বিন্দুর সাপেক্ষে ওই বলগুলির যে ভ্রামক, সেই বলগুলির ভ্রামকের বীজগাণিতিক সমষ্টিও কী হতে হবে? শূন্য হতে হবে। তাহলে বলের ভ্রামকের বীজগাণিতিক সমষ্টি এবং বস্তুটা এই যে বল মানে FI/RI ইকুয়াল টু 0, এবং এই যে সামেশন ওভার FI ইকুয়াল টু 0, ঠিক আছে। এই দুটো যদি শর্ত কোনো বস্তু যদি একই সঙ্গে মেনে চলে তাহলে আমরা আবার বলবো যে কোনো বস্তুটি তবে কী কিসে আছে না, তো সাম্যাবস্থায় মানে বিরাজ করছে বা সাম্যাবস্থায় আছে। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। এরপরে আমরা এক দুটো জিনিসপত্র দেখব যে কোনো বস্তু কিভাবে সাম্যাবস্থায় থাকে বা কীরকম কন্ডিশনে ওটা মানে সাম্যাবস্থায় থাকবে কি থাকবে না। তো ধরো 1 নাম্বার তোমাদের যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে যে দুটো বলের ক্রিয়ায় সাম্যাবস্থা দুটি বলের ক্রিয়ায় সাম্যাবস্থা। ধরো এবার যদি এটাকে এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি তাহলে পরে কী হবে দেখো। ধরো একটা পেন্ডুলামকে বা একটা দোলককে এরকমভাবে ওপর থেকে ছাদ থেকে কেউ ঝুলিয়ে দেওয়া আছে এরকম লম্বা লম্বিভাবে, ঠিক আছে।
এরকমভাবে। এবার তাহলে পরে এর টান কোন দিক বরাবর কাজ করবে? একে উপর দিক বরাবরের টান কাজ করবে, তাই তো। আর নিচের দিক বরাবর কি কাজ করবে? ওজন কাজ করবে ডব্লু, ডব্লু সমান সমান এমজি। এইবার এই পার্টিকুলার কন্ডিশনে যদি টানের সঙ্গে এমজিটা কি হয়ে যায়? ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ যদি দুটো বল যে ক্রিয়া করছে তারা তারা পরস্পর একটাই রেখা বরাবর আছে, দেখো এটাও লম্বালম্বি একই রেখা বরাবর এবং টানটাও একই রেখা বরাবর, তাহলে এটা একরেখীয় বল এবং এরা সমান যদি হয়ে যায়, যে টি এর সঙ্গে যদি এমজি এর মানটা সমান হয়ে যায়, তাহলে পরে কী হবে? পেন্ডুলামটা সাম্যাবস্থায় থাকবে, তাই না? আশা করি বুঝতে পারলে যে এই দুটো বল যদি যে ক্রিয়া করছে এরা যদি পরস্পর একরেখীয় হয় এবং এরা পরস্পর সমান হয়ে যায়, টি আর এমজি এর মানটা যদি সমান হয়ে যায়, টানের সঙ্গে ওজনের মানটা যদি সমান হয়ে যায়, তাহলে পরে দোলকটা কী হবে? একই জায়গায় স্থির থাকবে, সাম্যাবস্থায় থাকবে। কিন্তু যদি এইবার এইখান থেকে যদি দোলকটাকে সাপোজ আমি যদি এরকম জায়গায় সরিয়ে নিয়ে চলে আসি, ঠিক আছে, তাহলে পরে তখন টান কোন দিক বরাবর কাজ করবে? তখন টান এদিক বরাবর কাজ করবে, এরকমভাবে। তখন ওজনটা কীরকম কাজ করবে? ওজনটা তখন কাজ করবে এই নিচের দিক বরাবর এমজি। তাহলে টান আর এমজি কি পরস্পর একরেখীয় আছে? একই রেখা বরাবর আছে? না, একই রেখা বরাবর নাই। তাহলে এরপরে কি তখন কি বস্তুটা সাম্যাবস্থা থাকবে? থাকবে না। অবভিয়াসলি এখান থেকে যদি এখানে নিয়ে গিয়ে বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে বস্তুটা কি হবে? একটা পিরিয়ডিকভাবে দুলতে থাকবে। এটা তোমরা পরবর্তী ক্ষেত্রে আমরা পড়বো, ঠিক আছে, যে কীভাবে দোলে, কেন দোলে একটা পেন্ডুলাম, হ্যাঁ, তার পর্যায়কাল কত হয়, ঠিক আছে, তার যে ফেজ কত হবে, সেগুলো সব কিছু আমরা দেখব। তাহলে আমরা কি মানে এখানে কি বলতে চাইছি, যে একটা বস্তুর যদি টান, দুটো যে বল, এই যে টি এবং এমজি দুটো বল ক্রিয়া করছে, এই দুটো বল যদি পরস্পর সমান হয়ে যায় এবং একই রেখা বরাবর থাকে, তাহলে বস্তুটা সাম্যাবস্থা থাকবে। কিন্তু যদি একে আমরা সরিয়ে নিয়ে যাই একটা জায়গায়, তাহলে পরে যদি টান আর এমজি অর্থাৎ ওজনটা যদি পরস্পর একই রেখা বরাবর না থাকে, তাহলে পরে কি হবে? বিপরীতমুখী তো আছে কিন্তু একই রেখা বরাবর না, ঠিক আছে। তখন সেই পার্টিকুলার কন্ডিশনে দোলকটি সাম্যাবস্থায় থাকতে পারবে না, দোলকটি সাম্যাবস্থায় থাকতে পারবে না। তাহলে এটা হচ্ছে দুটি বলের ক্রিয়ায় সাম্যাবস্থায় থাকবে কখন আর কখন থাকবে না। একই রকমভাবে যদি দুটো বলের বদলে তিনটে বলের ক্রিয়ায় আমরা সাম্যাবস্থায় থাকার কথা ভাবি, সাপোজ তিনটে এরকম পার্টিকুলারলি বল নেওয়া হয়েছে এবং আমি ধরো একটা বল এরকম বরাবর আছে, ঠিক আছে, অন্য একটা বল ধরো এরকম বরাবর আছে, এরকম আছে, এবং এরা পরস্পর কি আছে? সমান আছে, সমান্তরাল বল, ঠিক আছে। সাপোজ এই বলটা হচ্ছে F1 আর এই বলটা হচ্ছে F2। এরকম দুটো বল কি আছে? যে একই সমতল বরাবর আছে এবং এই দুটো বল পরস্পরের সঙ্গে কি আছে? সমান্তরালভাবে আছে। তাহলে পরে এই দুটো বলের ক্রিয়ায় কোনো বস্তু সাম্যাবস্থায় কখন থাকবে? এই দুটো বলের ক্রিয়ায় বস্তুটা সাম্যাবস্থা তখনই থাকবে যখন এর যে তিনটে বলের ক্রিয়া সাম্যাবস্থা, তখন তৃতীয় বলটাকে কি হতে হবে? এই দুটো বলের যে লব্ধি, এই দুটো বলের সাপোজ লব্ধি হচ্ছে এই বরাবর, ঠিক আছে, এরা মোটামুটি এর মাঝামাঝি, এই F1 এর থেকে একটু কাছে থাকবে, তাহলে এইখানে ধরো লব্ধি। তাহলে এই দুটো বলের ক্রিয়ায় এবার তিনটে বলের ক্রিয়া সাম্যাবস্থা, ঠিক আছে, এটা হচ্ছে তিনটে বলের ক্রিয়া সাম্যাবস্থা, তিনটে বলের ক্রিয়ায় সাম্যাবস্থা। তাহলে এইরকম দুটো বল যদি পরস্পরের সঙ্গে থাকে, তাহলে পরে অন্য যে তৃতীয় বলটাকে এই দুটো বলে যে লব্ধি, এর সঙ্গে কি হতে হবে? অলওয়েজ বিপরীত দিক বরাবর হতে হবে, ঠিক আছে। কার সঙ্গে বিপরীত দিক বরাবর? না তো এদের প্রথম দুটো বলে যে লব্ধি আছে, সেই লব্ধির সঙ্গে বিপরীত দিক বরাবর হতে হবে এবং সমান মানের হতে হবে তৃতীয় বলটাকে, তবেই কি হবে? এই তিনটে বলের ক্রিয়ায় একটা বস্তু সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা বলতে পারি যে তিনটে বলের ক্রিয়ায় কোনো বস্তুকে সাম্যাবস্থায় থাকা শর্ত কি? যে বল তিনটেকে একই সমতলে থাকতে হবে প্রথম কথা, আর যে কোনো দুটো বলে যে লব্ধি সেটা তৃতীয় বলটির সমান হতে হবে এবং বিপরীতমুখী হতে হবে, এবং তৃতীয় বলটাকে সে একই সেই লব্ধির সঙ্গে একই ক্রিয়ারেখা বরাবর থাকতে হবে, তবেই কি হবে? তিনটে বলের ক্রিয়ায় একটা বস্তু কি হবে? সাম্যাবস্থায় থাকবে। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে, হলো। এরপরে হচ্ছে বলের ত্রিভুজ সূত্র আছে তোমাদের, কি না তো বলের ত্রিভুজ সূত্র। এগুলো জাস্ট একবার পড়ে রাখবে, কনসেপ্টগুলো নিয়ে রাখবে, তাহলে পরেই হবে। বলের ত্রিভুজ সূত্র কী বলছে? ধরো তিনটে বল আছে এরকম পরস্পর বিভিন্ন রকম ধরো অ্যাঙ্গেল বরাবর আছে, ঠিক আছে, ধরো একটা বল এরকম আছে, একটা বল এরকম আছে, একটা বল এরকম আছে, ঠিক আছে। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা, ঠিক আছে। এই বলটা ধরো কিউ বল, এই বলটা ধরো পি বল, এই বলটা ধরো আর বল।
এরকম তিনটে অসমান্তরাল বল, কিন্তু তারা পরস্পর একতলীয় বলগুলো যদি একই বিন্দু দিয়ে যায়, তাহলে পরে ওই বলের মান আর দিকগুলো যদি একটা ত্রিভুজ গঠন করা হয়, অর্থাৎ ত্রিভুজের তিনটে বাহু দ্বারা যদি চিহ্নিত করা হয়, তাহলে বল তিনটের ক্রিয়ায় বস্তুটা কী হবে, সাম্যাবস্থায় থাকবে। মানে হচ্ছে এরকম তিনটে ধরো বল আছে, এই বল তিনটে পরস্পর কী আছে, একতলীয় বল, মানে একই তল বরাবর আছে, ঠিক আছে, এবং এরা অসমান্তরাল, পরস্পরের সঙ্গে দেখো সমান্তরাল নেই। এরকম বলের যে মানগুলো, সেই বলের মানগুলো দিয়ে যদি একটা ত্রিভুজের তিনটে বাহুকে আমরা সূচিত করতে পারি, তাহলে পরেই বলতে পারবো যে এই তিনটে বলের ক্রিয়ায় একটা বস্তু সাম্যাবস্থায় থাকবে। মানে যদি এই তিনটে বলকে নিয়ে যদি আমরা একটা ত্রিভুজ গঠন করি, ধরো এই একটা, এই একটা, আর এই একটা, ধরো এটা হচ্ছে পি বল এদিক বরাবর, এটা হচ্ছে কিউ বল, তা এটা হচ্ছে আর বল, ঠিক আছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ছিল আর পি এর মাঝে, এই যে আর পি এর মাঝে অ্যাঙ্গেলটা দেখো, আর পি এর মাঝে অ্যাঙ্গেলটা ছিল বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কী হয়ে যাবে, আর পি এর মাঝে এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। তারপরে আর কিউ এর মাঝে অ্যাঙ্গেল হচ্ছে আলফা, এই যে আর কিউ মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। আর এরা হচ্ছে পি আর কিউ এর মাঝে অ্যাঙ্গেল কোনটা, এই যে এই অ্যাঙ্গেলটা গামা। তাহলে পি আর কিউ এর মাঝে অ্যাঙ্গেল মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। এরকমভাবে তিনটে বল দিয়ে যদি একটা ত্রিভুজ গঠন করা যায়, তখনই আমি বলতে পারবো যে এই বল তিনটের ক্রিয়ায় ওই বস্তুটা কী হবে, সাম্যাবস্থায় থাকবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আজকে আমরা কি কি জিনিস দেখলাম একবার যদি আমি রিপিট করি। ফার্স্টে তো আমরা দেখলাম যে দুটি সমান্তরাল সমমুখী বল কাকে বলে দেখলাম, সমান্তরাল বল কাকে বলে দেখলাম, ঠিক আছে। সমান্তরাল বিপরীতমুখী, সমান্তরাল সমমুখী বল কাকে বলে দেখলাম। দেন দুটি সমান্তরাল সমমুখী বলের ক্রিয়ায় যাদের লব্ধি বল যেটা হবে, সেই লব্ধি বলের যে পজিশনটা সেটা কীরকমভাবে হবে সেটা নির্ণয় করলাম। এবং আমরা দেখলাম যে লব্ধি বলের সঙ্গে বা দুটো বলের সঙ্গে যে লব্ধি বলের যে ডিস্ট্যান্স কতটুকু হবে সেটা কীভাবে নির্ভর করবে, সে নির্ভর করবে যে ব্যস্ত অনুপাতে। অর্থাৎ বলের মানটা, এক মিনিট দাঁড়াও, যে বলের মানটা কী হবে, বলের মানটা অলওয়েজ দূরত্বের সঙ্গে কী হবে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। যদি বলের মান বেশি হয় দূরত্বটা কমে যাবে লব্ধির সঙ্গে, যদি বলের মানটা বেড়ে যায় দূরত্বটা বেড়ে যাবে। দিয়ে আমরা এই জেনারেলাইজ ইকুয়েশনটা বার করলাম, ঠিক আছে, যে এক্স ইকুয়াল টু কীভাবে বার করবো আমরা, যদি দুটো বল যদি লব্ধিভাবে থাকে, এই দুটো বল যদি একটা বস্তুর উপরে ক্রিয়াশীল হয়, তাহলে পরে তার ফলে উদ্ভূত যে লব্ধি বলটা, মানে হ্যাঁ যে লব্ধি বলটা, সেই লব্ধি বলটার পজিশনটা কী হবে, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু F1 x1 প্লাস F2 ডিভাইড বাই F1 প্লাস F2। দেন আমরা দুটো সমান্তরাল বিপরীতমুখী বলের ক্ষেত্রে বের করলাম। বিপরীতমুখী বলের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে আর এর মানটা কী হলো, F1 মাইনাস F2 হয়ে গেল, কারণ একটা দিক অপোজিট, মানে একটা যে দিক বরাবর ক্রিয়া করছে অপরটা ঠিক তার বিপরীত দিকে বরাবর ক্রিয়া করছে সমান্তরালভাবে, এবং তার ক্ষেত্রে আমরা পজিশনটা বার করলাম, ঠিক আছে, এটা। দেন আমরা কি দেখলাম, আমরা দেখলাম সাম্যাবস্থায় বা সাম্যাবস্থায় একটা বস্তু আছে কখন বলবো, যদি বস্তু স্থিরাবস্থায় থাকে, বস্তুটা সমবেগে গতিশীল থাকে, বস্তুটা সমবেগে এবং সমকোণিক বেগে একসাথে গতিশীল থাকে, তাহলে পরে বলবো যে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। এবার কোনো বস্তু সাম্যাবস্থায় থাকার যে মানে কন্ডিশান, যদি কোনো বস্তুর ওপরে সাম্যাবস্থায় থাকা অবস্থায় বল প্রয়োগ করা হয়, তাহলে পরে সেই বস্তু তারপরেও সাম্যাবস্থায় থাকবে, তার কন্ডিশান আছে দুটো, সেই কন্ডিশানগুলো আমরা দেখলাম। প্রথম কন্ডিশান কি বলছে, যে প্রযুক্ত বলগুলো যে ভেক্টর যোগফল সেটা কী হতে হবে, শূন্য হতে হবে। আর দ্বিতীয় কন্ডিশন কী বলছে, যে প্রযুক্ত বলগুলোর যে বল প্রয়োগগুলো, যে বলের ভ্রামকের যে বীজগাণিতিক সমষ্টি সেটা কী হতে হবে, শূন্য হতে হবে। দেন আমরা দুটি বলের ক্রিয়া সাম্যাবস্থা দেখলাম, তিনটে বলের ক্রিয়া সাম্যাবস্থা দেখলাম, তিনটে সমান্তরাল বলের ক্রিয়া সাম্যাবস্থা, তারপরে আমরা বলের ত্রিভুজ সূত্র, তিনটে অসমান্তরাল বলের ক্ষেত্রে সাম্যাবস্থা দেখলাম, ঠিক আছে। তো আজকে মোটামুটি এতদূর থাকুক। তোমাদের আর একটু ছোট্ট কিছু টপিক বাকি থাকলো, সেগুলো আমি নর্মাল যে ক্লাস তোমরা আসবে শুক্রবার সেদিনকে করিয়ে দেবো। আর বাকি অঙ্ক বাকি থাকলে অঙ্ক তো বাড়িতে চেষ্টা করবে, ঠিক আছে। চলো বাই।